রায়গঞ্জ কবিকথা উত্তর দিনাজপুরে আজকে ৫৫তম মাসিক সাহিত্য আসর ২রা জানুয়ারি ২০২৬ রায়গঞ্জ পূর্বাশা পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রতি মাসে একটা বিষয় থাকে, নির্দিষ্ট বিষয় ধরে আমরা সাহিত্য বাসর করি। আজকের বিষয় যেমন বন্দে মাতরমের ১৫০ বছর। আজ থেকে ১৫০ বছর আগে অর্থাৎ ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র এই বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন এবং গানটি রচনা করেছিলেন তার নিজের বাড়ি ২৪ পরগনার কাঠালিপাড়া গ্রামে। এই গানটি পরবর্তীতে বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা তাতে প্রকাশিত হয়েছিল। গানটি অনেক গুরুত্ব পেয়ে যায় পরবর্তীতে যখন ১৮৮২ সালে আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের লেখা। সেই উপন্যাসে এই গানটিকে অন্তর্ভুক্ত করা হয়। আনন্দমঠ উপন্যাসের বিষয়ে আমরা জানি, সেই সময় থেকে প্রায় ১০০ বছর আগের ঘটনা। ১৭৭০ সালে বাংলায় একটা দুর্ভিক্ষ হয়েছিল, ৭৬-এর মন্বন্তর বলা হয়। ইংরেজি সাল হচ্ছে ১৭৭০ আর বাংলা ১১৭৬ বঙ্গাব্দ। সে ৭৬ ধরে ৭৬-এর মন্বন্তর। এই সময় ইংরেজ এবং মুসলমান নবাবীদের শাসন, এই উভয় অত্যাচারে বাংলার যে মানুষ, বাংলা যে কৃষক সম্প্রদায় এত শোষিত হচ্ছিল, অত্যাচারিত হচ্ছিল, তার প্রতিবাদে ওই সময় সন্ন্যাসীরা আন্দোলন করেছিল। ১৭৬০ থেকে ১৮০০, প্রায় ৪০ বছর ধরে এই সন্ন্যাসী আন্দোলনটা পরিচালিত হয়েছিল নবাবী শাসনের বিরুদ্ধে এবং তাদের সহচর ইংরেজ সেনাদের বিরুদ্ধে। এইটাকে বিষয় করে দুর্ভিক্ষ এবং সন্ন্যাসী বিদ্রোহ, এই উভয়কে বিষয় করে এই কাহিনীটা উপন্যাস, আনন্দমঠ উপন্যাসের কাহিনী রচিত। এবং উপন্যাসে দেখানো হয়েছে যে এই সন্ন্যাসীরা নবাবী শাসন এবং ইংরেজ সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং বন্দে মাতরম মন্ত্র এবং বন্দে মাতরম সঙ্গীত তাদেরকে অনুপ্রাণিত করেছে এই সংগ্রামে। ১৮৮২ পরে বন্দে মাতরম, তখন ইংরেজ শাসন চলছে, বঙ্কিমচন্দ্র যখন এটা লিখছেন, কিন্তু বন্দে মাতরম তখনও খুব বেশি জাতীয় আন্দোলনের সঙ্গে প্রাসঙ্গিকতা পায়নি। আরও পরে ১৮৯৬ সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হলো, সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্দে মাতরম গানটি গাইলেন। তারও পরে ১৯০৫ সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করলেন, তখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা আন্দোলন সংগঠিত হলো এবং সেই সময়ে বন্দে মাতরম কলকাতা টাউন হলে কয়েক হাজার কণ্ঠ সমবেত স্বরে বন্দে মাতরম গাইলেন। এবং ঠিক সেই সময় থেকে বন্দে মাতরম জাতীয় আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদের সৃষ্টিতে এত প্রাসঙ্গিক হলো যে বন্দে মাতরম আর সাধারণ একটা শব্দ থাকলো না। বন্দে মাতরম একটা মন্ত্র, একটা স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে তুলল প্রতিটি ভারতবাসীর মধ্যে। এবং জাতীয় কংগ্রেস যারা স্বাধীনতা আন্দোলনকে মূল পরিচালিত করেছিল, তার সমস্ত স্বাধীনতা সংগ্রামীর কণ্ঠে এই বন্দে মাতরম ধ্বনি এবং বন্দে মাতরম সঙ্গীত থাকলো। এরই স্বীকৃতি স্বরূপ ১৯৫০ সালে যখন ভারত স্বাধীন হচ্ছে, স্বাধীন ভারতের সংবিধান রচিত হচ্ছে, আমাদের যে সংবিধান তৈরি হচ্ছে, তখন পরিষদে বলা হলো যে বন্দে মাতরম সঙ্গীতকে জাতীয় স্তোত্র হিসাবে স্বীকার করে নেওয়া হলো এবং একই সঙ্গে রবীন্দ্রনাথের রচিত জনগণ মন, সেটাকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হলো। বন্দে মাতরম জাতীয় স্তোত্র এবং জনগণ মন জাতীয় সঙ্গীত সমান মর্যাদায় ভারতীয় সংবিধানে এটার স্থান হলো। এরপরে সম্প্রতি ২০০২ সালে বিবিসি একটা সমীক্ষা করেছিল বিশ্বের ৭,০০০ জনপ্রিয় গানের একটা প্রতিযোগিতার মতো। সেখানে A.R. রহমানের সুরে যে বন্দে মাতরম সঙ্গীতটা সেখানে অংশ ছিল এবং বিশ্বের ৭,০০০ গানের মধ্যে বন্দে মাতরম সঙ্গীত সেটা কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করেছে। এটা বন্দে মাতরমের জন্য, আমাদের জন্য একটা মর্যাদার ব্যাপার, আনন্দের ব্যাপার।
এই যে বন্দে মাতরম সঙ্গীত 2002 পর্যন্ত বললাম, তারপরে আসছে 2025। এই যে 2025 সাল, ঠিক এই সময় বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হয়েছে। আমাদের ভারত সরকার তার জন্য এই বন্দে মাতরম সঙ্গীতকে সম্মান দেওয়ার জন্য, বন্দে মাতরম সঙ্গীতের যে স্রষ্টা তাকে সম্মান দেওয়ার জন্য বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম নিয়েছে এবং স্মারক ডাকটিকিট, স্মারক মুদ্রা প্রকাশিত হয়েছে। এইভাবে বন্দে মাতরম আমাদের জীবনের সঙ্গে, আমাদের ইতিহাসের সঙ্গে জুড়ে আছে। বন্দে মাতরম একটা সৃষ্টি, তার যে স্রষ্টা বঙ্কিমচন্দ্র, তার সম্বন্ধেও কিছু বলা প্রয়োজন মনে করছি। এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র 1838 সালে জন্মেছিলেন এবং 1894 সালে তার মৃত্যু হয়। প্রায় 56 বছর তিনি জীবিত ছিলেন। এই 56 বছরের জীবনে 42 বছর হচ্ছে তার সাহিত্য জীবন, এবং তিনি তার সাহিত্য জীবন শুরু করেছিলেন ঈশ্বর গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় পদ্য এবং গদ্য লেখার মধ্যে দিয়ে। আমাদের মাইকেল মধুসূদন দত্তের কথা আমরা জানি, তার সঙ্গে সাহিত্য চর্চার জীবনে বঙ্কিমচন্দ্রের একটা মিল খুঁজে পাই আমরা। মধুসূদনের যেমন স্বপ্ন ছিল ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করে খ্যাতি লাভ করার, ইংরেজি ভাষায় সুপণ্ডিত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। সেই পথে তিনি একটি ইংরেজি কাব্যও লিখেছিলেন, দি ক্যাপটিভ লেডি, কিন্তু ইংরেজি পাঠক সেটাকে গ্রহণ করেনি। ঠিক একই স্বপ্ন নিয়ে বঙ্কিমচন্দ্র তার জীবনের যে প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ, সেটা ইংরেজি ভাষায় লিখেছিলেন, সেটাও কিন্তু পাঠকপ্রিয়তা পায়নি। এবং যেমন মধুসূদন বাংলা সাহিত্য চর্চায় ফিরে এসেছিলেন, একইভাবে বঙ্কিমচন্দ্রও কিন্তু বাংলা সাহিত্য চর্চায় ফিরে এলেন। তিনি 1864 সালে রাজমোহনস ওয়াইফ লিখেছিলেন। ঠিক তার পরের বছর 1865 সালে তিনি লিখলেন দুর্গেশ নন্দিনী, তার প্রথম উপন্যাস। এবং সেই শুরু, তারপর একের পর এক প্রতি বছর 2 বছর 3 বছর পর পর তিনি কিন্তু 1887 সাল পর্যন্ত প্রায় 22 বছর ধরে 15টি উপন্যাস লিখলেন। এবং তিনি যে উপন্যাসে তার যে কাহিনী বিন্যাস, তার যে চরিত্র চিত্রণ, তার যে ঘটনা প্রবাহ, সেগুলো যেভাবে তিনি উপন্যাসে রাখলেন, যে শুধু বাংলা উপন্যাস সাহিত্য নয়, ভারতীয় উপন্যাস সাহিত্যে তিনি একটা আদর্শ স্থাপন করলেন। এবং এত জনপ্রিয় হলো তার উপন্যাসগুলো যে সেটা নিয়ে নাটক হলো, নাটক মঞ্চস্থ হলো, সেটা নিয়ে চিত্র হলো, সিনেমা হলো। এবং মূলত 3টি ধারার উপন্যাস তিনি লিখেছেন। একটা হচ্ছে পারিবারিক, ঐতিহাসিক এবং রোমান্টিক। এবং এই 3 ধারার উপন্যাসের যে মডেল তিনি উপস্থাপন করলেন, সেটা কিন্তু আজ পর্যন্ত উপন্যাস সাহিত্যে বাংলার তথা ভারতের সেটা কিন্তু প্রভাব বিস্তার করে আসছে। শুধু উপন্যাস নয়, বঙ্কিমচন্দ্র অনেক প্রবন্ধ লিখেছিলেন। এবং শেষ পর্যায়ে এসে বঙ্কিমচন্দ্রের যখন 50-55 বছর বয়স, তিনি ধর্মে সুপণ্ডিত ছিলেন এবং তিনি লক্ষ্য করছিলেন যে হিন্দু ধর্ম তার যে মূল যে জায়গা, সেই জায়গা থেকে বিচ্যুত হচ্ছে। এই কারণে তার শেষ দিকের যে উপন্যাস সীতারাম উপন্যাস, সেই উপন্যাসে তিনি দেখিয়েছেন তার যে প্রধান চরিত্র সীতারাম, তার আত্মবিশ্লেষণ করে কিভাবে সে ধর্মের মধ্যে ছিল না, সে কিভাবে ধর্মে আসলো। এই সময় থেকে বঙ্কিমচন্দ্র হিন্দু ধর্ম বিষয়ে বেশ কিছু প্রবন্ধ গবেষণামূলক লিখলেন। এবং তার আরেকটা উল্লেখযোগ্য কীর্তি হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ। বাংলা সাহিত্যে তখন সেই রকম পত্রিকা, ভালো পত্রিকা ছিল না। বঙ্গদর্শন পত্রিকা যখন প্রকাশ হতে লাগলো 1872 থেকে 1876, 4 বছর ধরে প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্রের সম্পাদনায়। সেই সময়ে যারা গদ্য লেখক ছিলেন তারা কিন্তু বঙ্গদর্শনে লিখতেন। এবং বঙ্গদর্শনের সম্বন্ধে বলা হয় যে ভারতের জাতীয়তাবাদ সৃষ্টিতে এবং উদ্দেশ্যমূলক সাহিত্য সৃষ্টিতে বঙ্গদর্শনের একটা বিরাট ভূমিকা আছে। ছদ্মনাম ছিল তার একটা কমলাকান্ত, কমলাকান্তের দপ্তর নামে তার একটি বই আছে। আমাদের বাংলা কাব্য সাহিত্য আমরা যদি বলি, কাব্য সাহিত্যকে যেমন সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথ, তেমনি গদ্য সাহিত্যকে, বাংলা গদ্য সাহিত্যকে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। তাকে শ্রদ্ধা জানিয়ে বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর উপলক্ষে এই সঙ্গীতকে, এই মন্ত্রটাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা মুখ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।